রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রোববার আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন দুই ভাগে অনুষ্ঠিত বৈঠকে রাজনৈতিক দলের নেতারা নির্ধারিত সময়ে সুষ্ঠু নির্বাচন, সংস্কার, ফ্যাসিবাদী অপরাধ ও গণহত্যার বিচার এবং চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান। এস এম আরিফের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের অংশ হিসেবে দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন ২০টি রাজনৈতিক দলের প্রধানরা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এদিন দুই ভাগে ভাগ হয়ে অংশ নেন রাজনৈতিক দলগুলোর নেতারা। বৈঠক শেষে রাজনৈতিক দলগুলোর নেতৃস্থানীয়রা জানান, প্রধান উপদেষ্টার পদত্যাগ, সংস্কার, বিচার, নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ অথবা অন্তর্বর্তী সরকারের পদত্যাগ এই মুহূর্তের সংকটের কোনো সমাধান করবে না। আজকে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির সাথে আপনার টানাপোড়েন, সেনাবাহিনীর সাথে আপনার টানাপোড়েন, এটা এখন জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে। আপনি আমাদেরকে ফেলে চলে যাবেন, এটা হতে পারে না। এই ধরনের চিন্তা আপনার মাথায় যেন না আসে। অতি দ্রুত অনতিবিলম্বেই সংস্কারের বিষয়টাকে জাতির সামনে স্পষ্ট করা উচিত যে সরকার কতটুকু সংস্কার করছে। মৌলিক সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার বিষয়ে দাবি তোলার কথা জানান তারা। বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটা বিষয়কে পরস্পরের বিপরীতে দান না করিয়ে সমন্বিতভাবে একটা রোডম্যাপ করার জন্য মৌলিক সংস্কারগুলো শেষ করবেন এবং জাতিকে আপনি একটি কাঙ্ক্ষিত নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা দেবেন। বেসিক্যালি যেহেতু রাজনীতিটা হচ্ছে নির্বাচন সামনে, সেই নির্বাচনের রোডম্যাপ তার বলা উচিত এবং তিনি কীরকম করে নির্বাচন করতে চান, তার ডেডলাইন কবে, সেই সম্পর্কে তার বলা উচিত। মতের তারতম্য থাকবে, সেটাকে এনকারেজ করা উচিত, কিন্তু কোনটা কার্যকরী হবে সেটা নির্ধারণ করার দায়িত্ব হলো জনগণ। এছাড়া একাধিক উপদেষ্টার রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং জাতীয় ইস্যুতে রাজনৈতিক দল ও সংশ্লিষ্টদের সাথে আলোচনার বিষয়কে গুরুত্ব দেওয়ার কথাও হয় বৈঠকে। সভায় বা আপনার প্রতিষ্ঠা পরিষদে এমন কিছু লোকজন আছে যারা বিতর্ক তৈরি করছে। ওভারঅল যেহেতু ন্যাশন ওয়াইড একটা কনসার্ন তৈরি হয়েছে, করিডোর কিংবা এই বন্দর, ন্যাশনাল ইলেকশনের সুনির্দিষ্ট দিন তারিখ বা মাস নিয়ে এবং বিশেষ করে আপনার নির্বাচন নিয়ে, এই বিষয়গুলোতে তারা গুরুত্ব দেবে আশা করি। এবং এই ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটা আলোচনার প্রক্রিয়ার মধ্য দিয়েই সরকার এগোয়, তাহলে এই যথাসম্ভব দূরত্বের জায়গাটি থাকবে না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ২০২৬ সালের ৩০ জুনের পর আর ক্ষমতায় থাকবেন না ডক্টর ইউনূস। সবাই একসঙ্গে বসাতে উনি বলছেন যে আমি মনে সাহস পেলাম, আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না, নিশ্চিত থাকেন। তো উনি বলেছেন জুন মাসের ৩০ তারিখের পরে একদিনও থাকবেন না। বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে জানান, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে না পারলে তিনি অপরাধ বোধে ভুগবেন। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি আগামীকাল নির্ধারণ করেছেন আদালত। সকালে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ এদিন ধার্য করেন। এর আগে গত ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে ১৯ মার্চ এই মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা, হাইকোর্টের আদেশ বহাল থাকবে আপিল বিভাগেও। আইন অমান্য করে মাদারীপুর শহরে অবাধে পুকুর ভরাট করে নির্মাণ হচ্ছে বহুতল ভবন। এতে গোসল, গৃহস্থলী সহ নানা কাজে ব্যবহারের জন্য পানির উৎস ধ্বংস হচ্ছে। অগ্নিকাণ্ডে পানি সংকটেও ফায়ার সার্ভিসের সদস্যরা, বাড়ছে ক্ষয়ক্ষতিও। যদিও পৌর কর্তৃপক্ষ বলছে আগামীতে আর কেউ পুকুর বা জলাশয় ভরাট করতে না পারে সে ব্যাপারে তৎপর তারা। মোহাম্মদ মাসুদুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ১৮৭৫ সালে ১৪.৫ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে প্রতিষ্ঠিত হয় মাদারীপুর পৌরসভা। ২ যুগ আগেও পৌরসভার বিভিন্ন এলাকায় শতাধিক পুকুর ও ডোবা ছিল। বর্তমানে তা অর্ধেকে নেমে এসেছে। এলাকাবাসীর অভিযোগ, ক্ষমতার দাপটে জলাশয় ভরাট করছে এক শ্রেণীর প্রভাবশালী। পরে সেখানে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন, মার্কেট আর কারখানা। ফলে অগ্নিকাণ্ডের পানির উৎস কমে যাওয়ায় বাড়ছে ক্ষয়ক্ষতি। যেভাবে এই পুকুরগুলি ভরাট করছে, এভাবে যদি চলতে থাকে
একটা সময় পুরো মাদারীপুর শহরটাই পানি বের হওয়ার মতো কোনো জায়গা থাকবে না। বড় বড় পুষ্করিণীগুলো ভরাট করে এখন বিল্ডিং বালাখানা করতেছে। অগ্নিকাণ্ড যদি ঘটে তাহলে এখানে কিন্তু আমাদের দোকান দেখতে হবে, পরিচালনা ছাড়া আর কোনো গতি থাকবে না। আমি চাই এখানে এই পানির পর্যাপ্ত ব্যবস্থা যেন নতুন করে এই মাদারীপুর শহরবাসীকে বাঁচায়, রক্ষা করে। প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন 2000-এ বলা হয়েছে সরকারি কিংবা ব্যক্তি মালিকানাধীন কোনো পুকুর বা জলাশয় ভরাট করা যাবে না। এই আইন অমান্য করলে 5 বছরের দণ্ড বা 50,000 টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। অগ্নিনির্বাপনের ক্ষেত্রে অবশ্যই পানির প্রকট অভাব, সুতরাং পুকুর জলাশয় কিছুতে ভরাট করা যাবে না। সেজন্য আইনগত আইন প্রয়োগ করা উচিত, আইন প্রয়োগ করে এগুলো বন্ধ করা উচিত। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে পৌর কর্তৃপক্ষ বলছে পানির উৎস বাড়াতে সংরক্ষণ করা হবে পুকুর ও জলাশয়। আমরা একটা ডাটাবেস করছি আমাদের পৌর এরিয়ার ভিতরে কতগুলো পুকুর রয়েছে, সেটা একটা ডাটাবেস তৈরি করে আমরা সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখবো, যেন পুকুরগুলো কেউ ভরাট করে জলাশয়ের জলাবদ্ধতার সৃষ্টি করতে না পারে। 1991 সালে প্রথম শ্রেণীতে মর্যাদা পাওয়া মাদারীপুর পৌরসভায় 9টি ওয়ার্ডে 34টি মৌজায় 2.25 কোটি মানুষের বসবাস। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। চাঁদপুর শহরে নিউ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার থেকে 484 পিস সরকারি সিরিঞ্জ জব্দ করেছে ভোক্তা অধিকার কার্যালয়। এ সময় প্রতিষ্ঠানটিকে 30,000 টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার চাঁদপুর শহরে নিউ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে জেলা ভোক্তা অধিকার কার্যালয়। অভিযানে ডায়াগনস্টিক সেন্টার থেকে বিক্রিযোগ্য নয় লোগো সম্বলিত 484 পিস সিরিঞ্জ জব্দ করা হয়। এ সময় প্রতিষ্ঠানটিকে 30,000 টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। কার কাছ থেকে তারা সিরিঞ্জগুলো সংগ্রহ করেছে এমন তথ্য নিশ্চিত করতে পারেনি বলে জানান এই কর্মকর্তা। ফরিদপুরের সালথায় আকিকার মাংস নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রক্তাক্ত হলো পুরো এলাকা, ভাঙল ঘর, কেঁদে উঠল অসহায় মানুষ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন বিচার না পেয়ে হুমকির মুখে, কেউ কেউ ভাবছেন আত্মহত্যার কথাও। প্রতিনিধি শফিকুল ইসলাম জনির রিপোর্ট। একটি ধর্মীয় অনুষ্ঠানের আনন্দমুখর পরিবেশ পরিণত হয় রক্তাক্ত সংঘর্ষে। ফরিদপুরের সালথার গ্রাম যেন যুদ্ধ বিধ্বস্ত কোনো জনপদ। আকিকার মাংস ভাগাভাগি নিয়ে বিবাদ করায় সহিংসতায় ভেঙে যায় 30টিরও বেশি ঘর, আহত হয় অন্তত 15 জন। ঘটনার পর বিচার চেয়ে মানববন্ধনে নামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো, কিন্তু সেখান থেকেই যেন শুরু হয় নতুন দুর্ভোগ। আমাদের নামে কঠিন একটা মিথ্যা মামলা দিছে, আমরা আজকে ঘরে ঘুমাইতে পারি না, চকে যাইতে পারি না। এমন নির্যাতনের পর আসি এখন যে আমাকে ভয়ে এখন পলাবারও জায়গা নাই। হুমকি দিয়া প্রচার মানে কাজ করাইতেছে তার লোকজন দিয়া। এখন আমাকে যদি সুস্থ বিচার না হয় তাহলে আমাকে মারা ছাড়া কোনো পথ নাই। পরিস্থিতি শান্ত করতে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওয়ায়েদ। তিনি জানান, দুষ্কৃতিকারী যেই হোক না কেন দলমত না দেখে তাদের আইনের আওতায় আনতেই হবে। যারা এই ঘটনা ঘটিয়েছে, এতগুলো বাড়ি ভাঙচুর করেছে, পরিবারগুলোকে অত্যাচার করেছে, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। তবে নেত্রীর আশ্বাসের পর হুমকির মাত্রা আরো বেড়েছে বলে জানায় ভুক্তভোগীরা। তারা বলছেন এখন বিচার চাওয়াটাই যেন বড় অপরাধ। রসুন, তারপর জানাল পড়বে স্যার যে এরপর বেকু দিয়া বিটা উঠাই দিবে। জানাল পড়বে স্যার বলছে যে রিঙ্কু ম্যাডাম তা আমাগই তো গো কি তোরা রিঙ্কু ম্যাডাম আনলি কি তোরা পার পেয়ে যাবি নাকি? তাছাড়া আমার কোনো ব্যবস্থা নাই, আমাকে বাড়ি ঘরে থাকার কোনো পরিস্থিতি নেই। হামলায় অভিযুক্ত কলেজ শিক্ষক শাখাওয়াত হোসেন জয়নাল সকল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এমন কিছুই ঘটেনি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি জড়িত না থাকা সত্ত্বেও কিন্তু তারা আমার নামটা ব্যবহার করছে আমার ব্যক্তিগতভাবে যাতে ক্ষতি করা যায় এই চিন্তায় তারা সবসময় সচেষ্ট থাকে। পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ চলছে, তাছাড়া কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করা হবে না। এই ঘটনার সাথে যাদের সংশ্লিষ্টতা আছে আমরা শুধু তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। সংশ্লিষ্টতা যাচাই সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করতেছি। এই ঘটনা আর শুধুই আকিকার মাংস নিয়ে সংঘর্ষ নয়, এটি হয়ে উঠেছে বিচারহীনতার বিরুদ্ধে প্রতীকী এক প্রতিবাদ। আতঙ্ক, অনিশ্চয়তা আর ক্ষোভের মাঝে দিন কাটছে পরিবারের। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। সিলেট বিভাগে কোরবানিকে সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। তবে পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় পরিচর্যা ব্যয় বেড়েছে 30 থেকে 40% পর্যন্ত।
এতে পশুপালনে আগ্রহ হারাচ্ছেন অনেকে। তবে ঈদুল আজহায় পশুর কোনো সংকট হবে না বলে জানিয়েছে প্রাণী সম্পদ দপ্তর। সিলেট থেকে শাহিন আহমেদের ক্যামেরায় মৃণাল কান্তি দাসের রিপোর্ট। সিলেট বিভাগের 4 জেলায় কুরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে প্রায় 3,08,000 গবাদি পশু। তবে গেল বছরের তুলনায় তা অনেক কম। পানি সম্পদ দপ্তরের তথ্য মতে এবছর কুরবানির পশুর চাহিদা 2,71,477টি, আর প্রস্তুত আছে 3,08,515টি। চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে প্রায় 37,000 পশু। স্থানীয় খামারিরা বলছেন, পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় বেড়েছে 30 থেকে 40% পর্যন্ত। এতে উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন অনেকে। কোনো মেডিসিন ব্যবহার করে না, এগুলো সব দেশি খাদ্য। আমরা এগুলো খাবার তৈরি করি এবং এদের এই জাউটা ব্যবহার করে এদের আছে মাংসটা টাইট থাকে। আমরা দেশি গরু পালি, কোনো মেডিসিন ছাড়া গরু পালি। তাছাড়া ভারত থেকে চোরাইপথে গরু আসার শঙ্কা করছেন স্থানীয় খামারিরা। পাশাপাশি বাইরের জেলার গরু বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে। যদি বাইরের ভারতের গরু আয় তাহলে আমরা গরুটা একটু দাম কমে যায়। আগামী 2 সপ্তাহ এখনো ঈদের বাকি আছে, এর মধ্যে যদি হঠাৎ করে বেশি গরু যদি চলে আসে, অবৈধ উপায়ে ঢুকে যায়, তখন হঠাৎ করে মার্কেটটা ফল করে। এই ফল করলেই তখন এই ছোটো ছোটো খামারি যারা বা আমরা যারা করছি, আমাদেরও যারা প্রজেক্ট করছি বিভিন্ন জায়গায়, তারাও কিন্তু আমরা তখন মাইটটা খেয়ে যাই। কোরবানি পশুর চাহিদা ও সরবরাহ নিয়ে সিলেটের খামারিদের মধ্যে কিছুটা উদ্বেগ থাকলেও কর্তৃপক্ষ বলছে বাজারে কোনো সংকট হবে না। কোরবানিযোগ্য পশু এগুলা হলো 2,516টা। এর সাথে আমাদের মহিষ, ছাগল এবং ভেড়া এইগুলা সংযুক্ত করে আমাদের মোট আমরা যে কোরবানিযোগ্য পশু তৈরি করছি 3,08,515টি। মৃণাল কান্তি দাস, মাই টিভি, সিলেট। এবার আমাদের কৃষি। চলতি মৌসুমে উৎপাদিত লিচু দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি হওয়ায় খুশি ব্রাহ্মণবাড়িয়ার কৃষকেরা। জেলার কসবা, আখাউড়া ও বিজয়নগর সহ 9টি উপজেলায় 568 হেক্টর জমিতে এবছর লিচুর বাম্পার ফলন হয়েছে। ব্যাপক চাহিদা থাকায় সুমিষ্ট এ লিচু রপ্তানি হচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি কাউসার ইমরানের পাঠানো তথ্য ও চিত্রে মিফতা গালিবের রিপোর্ট। ভিটামিন সি, ক্যালসিয়াম সহ বিভিন্ন পুষ্টিগুণ সমৃদ্ধ সুস্বাদু ফল লিচু, যা শিশু, বৃদ্ধ সহ সকলের পছন্দের তালিকায় বরাবরই শীর্ষে থাকে। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ার 568 হেক্টর জমিতে পাটনাই, বোম্বে, চায়না 2, চায়না 3 ও এলাচি জাতের লিচুর বাম্পার ফলনে খুশি কৃষকরা। আমাদের বিজয়নগর উপজেলা কৃষি অফিসারের সাথে যোগাযোগ করছে যে আপনি একটা ভালো কাজ করতে পারেন, লিচু লাগাইতে পারেন। তারপরে আমি লিচু লাগাইছি, লাগানোর পর মোটামুটি ওনার পরামর্শে আলহামদুলিল্লাহ আমার বাগানের পরিস্থিতি ভালো। আমাদের বাগানে 3 ধরনের ফলন আসে, একটা হচ্ছে বোম্বে, একটা পাটনা, একটা হচ্ছে আপনার দেশি, যেটাকে বলে দেশের দূর দূরান্ত থেকে অনেক পাইকার গুলো আসে। মিষ্টি স্বাদ ও সুঘ্রাণের জন্য বিখ্যাত এসব লিচু দেশীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। আউলিয়া বাজারের মাল অনেক সুস্বাদু, অনেক ভালো, অনেক জেলার থেকে মানুষ এখানে আসে। রাত 3টা থেকে সকাল 8টা পর্যন্ত লিচু বিক্রি হয়। সোয়ালাগর বেচে গেছি, আবার আনাইছি। কৃষকদের কারিগরি সহায়তার পাশাপাশি বীজ, সার ও কীটনাশক সহ যাবতীয় মনিটরিং এ চলতি মৌসুমে জেলায় 70 কোটি টাকার লিচু বিক্রি হবে বলে আশা জেলা কৃষি বিভাগের। প্রচন্ড খরার কারণে উৎপাদন কিছুটা হুমকির মুখে থাকলেও পরবর্তীতে বৃষ্টির কারণে এবং বর্তমানে যে বাজার মূল্য আছে, সার্বিক কারণে কৃষক তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা উৎপাদন এবং বাজার মূল্য প্রাপ্তির ক্ষেত্রে তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করছেন। এই বছর আশা করা যাচ্ছে যে ফলন 2896 মেট্রিক টন পাওয়া যাবে এবং বাজার মূল্য যদি আমরা 350 বা 400 টাকা শ হিসেবে চিন্তা করি, ছোট বড় হিসেবে, সেই ক্ষেত্রে প্রায় 70 কোটি টাকার উপরে বাজার মূল্য কৃষকরা পাবেন। লিচু চাষে আগ্রহ বাড়ায় ফলটি রপ্তানি করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মিফতা গালিব, মাই টিভি। এবারে গ্রাম বাংলার খবর।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অবৈধভাবে স্থাপিত একটি মিনি তেলের পাম্প উচ্ছেদ করে মোবাইল কোর্টের মাধ্যমে মালিককে 10,000 টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। রবিবার উপজেলার পাগলাহাট বিজিবি চেকপোস্ট সংলগ্ন জামতলা মোড়ে বেআইনিভাবে স্থাপিত এই তেলের পাম্পে ভুরুঙ্গামারী থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস। প্রশাসন জানায়, অনুমোদন ছাড়াই জ্বালানি বিক্রির এমন কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি হওয়ায় পেট্রোলিয়াম আইনের প্রতিষ্ঠানের মালিক আলাউদ্দিন আলীকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পাম্পে ব্যবহৃত ডিসপেন্সার মেশিন জব্দ করে প্রশাসন। সিরাজগঞ্জে চৌহালির খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া যমুনা নদী ঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় 2 টলি গাড়ি ব্যবসায়ীকে 2 লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান অভিযান পরিচালনা করেন। এ সময় প্রকল্প বাস্তব কর্মকর্তা হেকমত আলী, উপ প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী, আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় কবি নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী শুরু হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় 3 দিনের কর্মসূচির প্রথম দিন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সলিমুল্লাহ খান। সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান। উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরহাদ সিদ্দিক, কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার, পুলিশ সুপার নাজির আহমেদ খান সহ নজরুল পরিষদ সহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। দ্বিতীয় দিন জেলার মুরাদনগর উপজেলার দৌলতপুরে এবং শেষ দিন 27 মে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আমরা যে কদিন আছি আমরা চেষ্টা করছি এই জিনিসগুলোকে সিস্টেমের মধ্যে আনতে। আপনি যে কথাটা বললেন এটা নিয়ে আমাদের মধ্যে বহুবার আলোচনা হয়েছে যে কেন এগুলো আমরা প্রিজার্ভ করতে পারি নাই। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম শুধু এখনকার জগতে প্রিজার্ভ করলে হবে না। প্রিজার্ভ করে ধরো আপনি একটা সুন্দর একটা সাইট আছে, সেটা ঐতিহাসিক সাইট হয়ে উঠেছে, এখন ওটা আপনি শুধু প্রিজার্ভ করলেন তাহলে কাজ হবে না। ওখানে ওটার অ্যারাউন্ডে আপনাকে ইভেন্ট তৈরি করতে হবে, সেটা মিউজিক্যাল ইভেন্ট, অডিও ভিজুয়াল ইভেন্ট। তার মাধ্যমে কি হয় যে জনগণের সঙ্গে ওটা একটা ইন্টারাকশন তৈরি হয়। সারা দুনিয়াতে আপনি যত আর্কিওলজিক্যাল সাইট বলেন, হিস্ট্রিক্যাল সাইট বলেন, দেখবেন যে এটা এইভাবে ওরা এটাকে পাবলিক এঙ্গেজমেন্টে রাখে। কবি কাজী নজরুল ইসলাম একাডেমির সাবেক সভাপতি ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেছেন, কাজী নজরুল ইসলাম বাঙালি জাতীয় চেতনার প্রতীক। তার কবিতা নজরুলের চেতনাই জাতীয় শক্তি, প্রেরণা। রবিবার কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ সিলেট বিভাগ ও নজরুল একাডেমি জিন্দাবাজার আয়োজিত আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু শিল্পীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরে ফুলবাড়িতে গবাদি পশু মোটা তাজাকরণ করতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। উপজেলায় গবাদি পশু 263টি খামারে 6,645টি গরু মোটা তাজাকরণ করে কোরবানিযোগ্য করা হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সারোয়ার বলেন, উপজেলার গবাদি পশু খামারিদের সহযোগিতা করে প্রস্তুত করা হয়েছে। উপজেলায় কোরবানিযোগ্য গরু 6,645টি, ছাগল 8,705টি ও ভেড়া 448টি লালন পালন করা হয়েছে। ফুলবাড়ী উপজেলায় 1,94,000 জনগণের জন্য আমরা এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি 12,613টি পশুর, এবং আমাদের মজুদ আছে 15,798টি পশু। এর মধ্যে আমাদের গরু রয়েছে 6,645টি এবং ছাগল রয়েছে 8,705টি। বিশিষ্ট ইসলামিক স্কলার, লেখক ও গবেষক মুফতি মাওলানা আমির হামজাকে আগামী সংসদ নির্বাচনে কুষ্টিয়া 3 সদর আসনে এমপি প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম। রবিবার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে কুষ্টিয়া জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন এই ঘোষণা করেন।
জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে সমাবেশে যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস, অধ্যাপক খন্দকার AKM আলী মহসিন, জেলার সেক্রেটারি সুজাউদ্দিন জোয়াদ্দার উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরে 3 দিন ব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে। রবিবার সদর উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এ সময় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এ সময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোশাররফ হোসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জমশেদ আলম রানা, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি অভিদাস। গাজীপুরের শ্রীপুরে ভূমি মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে 3 দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ। 3 দিনব্যাপী ভূমি মেলা 2025 বর্ণাঢ্য র্যালি পরবর্তী এক আলোচনায় সভা উপজেলা খনিকালয়ে উপজেলা সহকারী কমিশনারের আতাহার শাকিলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ভূমি মেলা। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার ভূমি তারিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি পূর্বাচল রাজস্ব সার্কেল তাজফির হোসেন সহ নানা শ্রেণী পেশার মানুষজন অংশ নেন। মানিকগঞ্জের ঘিউরে ভূমি মেলা উদ্বোধন ও জনসচেতনামূলক সভা হয়েছে। গতকাল উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিনের সভাপতিত্বে ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, থানার তদন্ত ওসি কোহিনুর মিয়া, উপজেলার 7টি ইউনিয়নের ভূমি অফিসের নায়েক সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। শরীয়তপুরের ভূমি মেলা 2025 উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত ভূমি মেলা 2025-এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ আলম। বরিশালের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিলুপ্ত পেশা টিকিয়ে রাখতে উপকারভোগীদের নিয়ে অবহিতকরণ সভা হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয় বরিশাল সদরের আয়োজনে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শারমিন সুলতানার সঞ্চালনায় আলোচক ছিলেন সমাজসেবা বিভাগীয় উপপরিচালক আল মামুন তালুকদার, জেলা সমাজসেবা উপপরিচালক AKM আখতারুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ঢাকার সমাজসেবা কর্মকর্তা মোশাররফ হোসেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আশা সাতগাঁও ব্রাঞ্চের উদ্যোগে সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের পাঠদান কেন্দ্রে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। রবিবার বিদ্যালয় হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্তের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল অঞ্চলের RM আশরাফ আলী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ অঞ্চলের শিক্ষা অফিসার আব্দুল আওয়াল খান, বিজয় কানু সহ অনেকে। ভোলার চর ফ্যাশনে জমি দখল ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ কৃষক ও এলাকাবাসী। রবিবার উপজেলার আহমদপুর 7 নম্বর ওয়ার্ডের চৌকিদার বাজারে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন ভুক্তভোগীরা। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার শত শত নারী পুরুষ
বিক্ষোভ মিছিলে ভূমিদস্যু ও হামলাকারীদের বিচারের দাবি জানান। ঝিনাইদহের মহেশপুরে প্রেস ক্লাব মহেশপুরের সিনিয়র সহসভাপতি ও সাংবাদিক ওবায়দুল হকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। রবিবার মহেশপুর থানা মোড়ে এই কর্মসূচির আয়োজন করে প্রেস ক্লাব মহেশপুর। মানববন্ধনে প্রেস ক্লাব মহেশপুরের সভাপতি সরওয়ার হোসেন, সহসভাপতি জালাল উদ্দিন, জামশেদ আলম বকুল, জাকির হোসেন সহ সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নিয়ে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঢাকার ধামরাইয়ের সানোরা ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আলোচনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ধামরাইয়ের দেউনাই বাজারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। সানোরা ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ফরহাদ হোসেন, ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রাকিবুল ইসলাম ফরহাদ। নড়াইলের ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং নবম বিজ্ঞান অলিম্পিয়াড মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসকের আয়োজনে এই মেলায় উদ্বোধন করেন জেলা প্রশাসক শারবিন আক্তার জাহান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহবুব রাসেল, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিসান আলী, নড়াইল সরকার মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে 18টি স্টল বিজ্ঞান মেলায় উদ্বোধনী প্রজেক্ট প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।